শহীদ ক্যারিয়ার একাডেমি মেন ক্যাম্পাস টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষার সিলেবাসে বাংলা ব্যাকরণ থেকে শব্দ প্রকরণ দিয়েছি। শব্দ প্রকরণ মানে হলো শব্দের শ্রেণী বিভাগ। তোমরা বইয়ের ভিতরে হয়তো কোনো বইয়ের শব্দ প্রকরণ লেখা দেখবে, কোনো বইয়ে শব্দের শ্রেণী বিভাগ লেখা আছে। খেয়াল করো বোর্ডের দিকে, আমি এখানে লিখেছি শব্দ প্রকরণ বা শব্দের শ্রেণী বিভাগ। প্রথমে আসো শব্দের সংজ্ঞা। শব্দ কাকে বলে? ডক্টর শহীদুল্লাহর মতে শব্দ বলতে মানব কণ্ঠ নির্গত এক বা একাধিক সার্থক ধ্বনি সমষ্টিকে বোঝায়। এবার আসো শব্দের প্রকারভেদ। প্রথমে আসো গঠনগতভাবে শব্দ দুই প্রকার, যথা মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। তাহলে গঠনগত দিক থেকে আমরা শব্দকে দুই ভাগে বিভক্ত পেলাম। একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। এবার আসো এক নম্বরে মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন মা, ফুল, হাত, গোলাপ, নাক, লাল ইত্যাদি। ব্র্যাকেটে লেখা আছে এখানে মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ। তাহলে এখানে আমরা কি পেলাম? যে মৌলিক শব্দ কোনগুলো? যেগুলো বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ করলে সেই শব্দগুলোর সঠিক অর্থ থাকে না বা তার কোনো অর্থ বোঝা যায় না, অর্থ থাকে না। এখানে একটা শব্দ আছে যেমন মা, মাটা মৌলিক শব্দ। মা থেকে যদি আমরা আকার কেটে দিই তাহলে শুধু একটা বর্ণ রইল, একটা অক্ষর রইল, এখানে কোনো কিছু বুঝালো না, কোনো অর্থ বুঝালো না। এই কারণে বলা হয়েছে মৌলিক শব্দ, যে বিশ্লেষণ করলে তার কোনো অর্থ থাকে না। যেমন আছে ফুল। ফুল এটা যদি আমরা ভেঙে বিশ্লেষণ করি তাহলে এর কোনো অর্থ থাকবে না, ফুলের কোনো অর্থ থাকবে না। এই জন্য এগুলো হলো মৌলিক শব্দ, আর এই মৌলিক শব্দগুলোই ভাষার মূল উপকরণ। দুই নম্বরে আসো সাধিত শব্দ। যেসব শব্দ বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। তাহলে এখানে কি আছে? যে সাধিত শব্দগুলো আলাদা করা যায়, ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। মৌলিক শব্দগুলো বিশ্লেষণ করা যায় না। আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি যে মৌলিক শব্দ সাধিত শব্দ, মৌলিক শব্দ বিশ্লেষণ করা যায় না, সাধিত শব্দ বিশ্লেষণ করা যায়। এটা একদম এক কথায় উত্তর। এবার সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। আমরা সাধিত শব্দের সংজ্ঞা জানলাম যে বিশ্লেষণ করা যায়, আলাদা করা যায়, আলাদা করলেও অর্থবোধক শব্দ পাওয়া যায়। তাহলে সাধারণ শব্দটা কিভাবে গঠিত হয়? সাধারণত সাধিত শব্দ গঠিত হয় সমাস কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে। যে কোনো একটার মাধ্যমে সাধিত শব্দ গঠিত হতে পারে। যেমন চাঁদ মুখ, ব্র্যাকেটে লেখা আছে চাঁদের ন্যায় মুখ। চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, এটা হলো সমাস। এরপর আসো নীল আকাশ, নীল যে আকাশ, এটাও সমাস দ্বারা গঠিত হয়েছে। নীল আকাশ বলতে আমরা একটা রংকে বুঝি, আর চাঁদ মুখ দ্বারা চাঁদের মতো যে সুন্দর মুখ সেইটাকে আমরা বুঝে থাকি। এই জন্য বলা হয়েছে যে চাঁদ মুখ, এটা যদি সমাস করা হয়, ভাঙা হয় তাহলে কি হয়? চাঁদের ন্যায়
মুখ, চাঁদ মুখটা বিশ্লেষণ করলে পরে এখানে দুইটা শব্দ বেরিয়ে আসছে, একটা চাঁদ আর একটা মুখ। তাহলে দেখা চাঁদ মুখ বিশ্লেষণ করলে ভাঙলে পরে এখানে অর্থ ঠিক থাকে, অর্থ কোনো বিকৃত হয় না বা অর্থর কোনো পরিবর্তন হয় না। এরপরে আসো, যেমন নীল আকাশ, নীল যে আকাশ, নীল যে আকাশ এটা বিশ্লেষণ করলেও অর্থ থাকে, কারণ নীল একটা কালার, একটা রং। আকাশ তো উপরে আমাদের যে মাথার উপরে যেটা রয়েছে ছাদের মতো, সেটাকে বুঝে থাকি। এরপর আছে ডুবুরি, ডুবু যোগ উরি, এখানে প্রত্যয় যুগে গঠিত হয়েছে। ডুবুরি, ডুবটা হলো মৌলিক শব্দ, তার সাথে শেষে যুক্ত হয়েছে উরি প্রত্যয়। আমরা যদি এখানে প্রত্যয় শব্দটা বাদ দেই, তা থাকে ডুবো, ডুবো মানে ডুব দেওয়া, পানিতে ডুব দেওয়া, তাহলে দেখা গেল যে অর্থটা ঠিকই থাকে। এরপর আসে চলন্ত, চল যোগ অন্ত। এরপর আসে প্রশাসন, প্রশাসন ব্র্যাকেটে লেখা আছে প্র যোগ শাসন, এখানে উপসর্গ যুগে গঠিত হয়েছে। আমরা প্রশাসন থেকে যদি প্র বাদ দিই তাহলে থাকে শাসন, শাসন প্র বাদ দিলেও শাসনের অর্থ পাওয়া যায়, কাকে শাসন করা, সেই অর্থে এটা ব্যবহৃত হয়ে থাকে। শাসনের আগে যদি প্র বসায় তাহলে হলো প্রশাসন। প্রশাসন মানে দেশের যে প্রশাসন ব্যবস্থা, যেটার মাধ্যমে দেশ পরিচালনা করে। আর যদি প্র শব্দ বাদ দিই তাহলে এটা শাসনটা যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয়, সন্তানকে বাবা মা শাসন করে, শিক্ষক ছাত্রকে শাসন করে, এটা হচ্ছে। তাহলে দেখা গেল যে অর্থের কোনো বিকৃত হচ্ছে না, অর্থ ঠিকই থাকছে। এরপরে আছে গরমিল, মিলের অভাব, এগুলো সমাস দ্বারা গঠিত হয়েছে। উপকূল, কুলের সমীপে, মধুমাখা, মধু দ্বারা মাখা, এগুলো সমাসের সাহায্যে গঠিত হয়েছে। এরপরে অর্থগতভাবে শব্দের শ্রেণী বিভাগ, উপরে এগুলো গঠনগতভাবে দুই ভাগে বিভক্ত, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। আর অর্থগতভাবে দুই শ্রেণীতে বিভক্ত। কি শ্রেণী বিভাগ হলো কি, অর্থগতভাবে শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন এখানে লক্ষ্য করো, যৌগিক শব্দ, রুর বা রুরি শব্দ, এরপরে হচ্ছে যোগরুর শব্দ, এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে অর্থগত দিক থেকে। এবার একটা একটা ভাবে আলোচনা করি আমরা। দেখো 1 নম্বরে দেওয়া আছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলো যৌগিক শব্দ বলে, সেগুলোকে যৌগিক শব্দ বলে। অথবা যেসব শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদেরকে যৌগিক শব্দ বলে। তাহলে এখানে আমরা কি পেলাম? যে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ, যেটা আমরা প্রত্যয়াদি বা উপসর্গ দ্বারা বিশ্লেষিত হয়ে অথবা আমরা সবসময় ব্যবহার করি, এই ধরনের শব্দগুলোকে সাধারণত যৌগিক শব্দ বলে থাকি। তাহলে যৌগিক শব্দ কিভাবে হয়ে থাকে? যেসব শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে। প্রকৃতি, প্রত্যয় মানে মূল শব্দের সাথে প্রকৃতি হলে ক্রিয়ার মূলকে আমরা প্রকৃতি বলে থাকি, শব্দের মূলকে প্রকৃতি বা ধাতু বলে থাকি। এর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় সেটাকে আমরা যৌগিক শব্দ বলে থাকি। যেমন দেখো গায়ক, এখানে গায়ক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা আছে। এখানে গইটা হলো প্রকৃতি, প্রকৃতি, আর নগটা হলো প্রত্যয়। নগ, গায়ক শব্দটা হলো সংস্কৃত প্রত্যয়, এই কারণে গই যোগ নগ শব্দ ব্যবহার করা হয়েছে, এটা সংস্কৃত প্রত্যয়। নগ মানে অক, এর ব্রেকেট লেখা আছে অক, কিন্তু অকটা লেখা যাবে না, লিখতে হবে নগ, যেহেতু এটা সংস্কৃত শব্দ, এর সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে গায়ক শব্দের এখানে অর্থ কি? যে গান করে। তাহলে দেখা গেল যে ব্যবহারিক অর্থ গায়ক, আর প্রত্যয় সাধিত হইল যে গান করে, গই যোগ নগ। গই মানেও গান করা, আর গায়ক মানেও যে গান গায়, তাহলে একই অর্থ, অর্থ ঠিক থাকছে, অর্থে কোনো পরিবর্তন হচ্ছে না। কর্তব্য, ক্রি যোগ তব্য, ক্রি মানে কাজ,
আচ্ছা, অর্থ যা করা উচিত। এরপরে আসো বাবু আনা সমান কি বাবু যোগ আনা, অর্থ হলো কি বাবুর মতো ভাব। তার মানে বাবু আনা, অনেক সময় আমরা মানুষকে বলে থাকি বাবুগুড়ি দেখাচ্ছ, তার মানে বাবুর মতন ভাব দেখাচ্ছ। বাবুগুড়ি মানে বাবুর মতো ভাব, মানে কি যে কিছুই বুঝে না, মানে অবুঝ, এরকম অর্থ বুঝিয়ে থাকে। দৌহিত্র, দৌহিত্র দ্বারা আমরা কি বুঝে থাকি? দৌহিত্র দ্বারা বুঝে থাকি কন্যার পুত্র। এখানে দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়েছে দুহিতা যোগ স্না। এই স্না এটা হলো সংস্কৃত প্রত্যয়, এই কারণে এই স্না এটা ব্যবহার করা হয়েছে, যুক্তাক্ষরের সাথে জফলা ব্যবহার করা হয়েছে, যার অর্থ কন্যার পুত্র। তাহলে দুহিতা মানে বোঝানো হয় কন্যা, আর দৌহিত্র এটা দ্বারা বোঝানো অর্থ বোঝানো হয় কন্যার পুত্র। পাঠক সমান পাঠ যোগ অক, পাঠক অর্থ কি? যে পাঠ করে। পাঠক বললে আমরা বুঝে থাকি যে পাঠ করে, কোনো বই পুস্তক পড়ে থাকে, পাঠ করে থাকে। চিকা মারা, চিকা যোগ মারা অর্থ হলো দেয়ালে লিখন অথবা দেয়াল লিখন। দেয়ালে যে কোনো কাঠ বা টিনের মধ্যে লিখে কালি লাগে ছাপ দেয়, এটাকে বলা হয় চিকা মারা। তাহলে চিকা মারা শব্দের অর্থ কি? দেয়ালের লিখন। চালক, চল যোগ অক, চালক অর্থ যে চালায়। এটা আমরা ব্যবহারিক অর্থ আর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার পর্যায়ে যে অর্থটা থাকে একই অর্থ, এখানে অর্থের কোনো বিকৃত হয় নাই। চালক বলতে আমরা বুঝি যে চালায়, সে যে কোনো কিছু হতে পারে, গাড়ি হতে পারে, সংসার চালায়, গাড়ি চালায়, সাইকেল চালায়, যে কোনো কিছু চালালে পরে সেটাকে আমরা বুঝে থাকি, বলে থাকি যে চালক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও কয়েকটি রয়েছে রুর বা রুরি শব্দ, যোগরু শব্দ, এগুলো আজকে লেখানো সম্ভব হলো না। যদি আমি লেখাতে না পারি, তোমরা না পাও, তাহলে তোমাদের কাছে ভাষাশৈলী বই আছে, প্রিজম গাইড আছে, সেখানে দেখবে যে লেখা আছে, ওখান থেকে পড়ে নেবে। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় জানাতে পারো, সেখানে বিস্তারিত লেখা আছে, উদাহরণ সহ দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে তোমাদের আরও কিছু বিষয় দেওয়া হয়েছে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশগুলো কিভাবে লিখবে? আমরা তো এর আগে পড়িয়েছি এগুলো এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। কুলের সমীপে, উপকূল। এখন কুলের সমীপে এর এক কথা হলো উপকূল। চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, এটা হলো এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। এখন এই শব্দগুলো এভাবে না এসে আসতে পারে এভাবে যে নিচের শব্দগুলো, নিচের এক কথায় প্রকাশ শব্দগুলো একাধিক শব্দে প্রকাশ করো। তখন তোমাকে লিখতে হবে কিভাবে? যদি প্রশ্নে থাকে চিরসুখী, এটা হলো এক কথায় প্রকাশ, তোমাকে লিখতে হবে চিরকাল বেপিয়া সুখী, এটা হলো একাধিক শব্দে প্রকাশ। এই সিস্টেমে লিখতে হবে, দুইভাবেই শিখতে হবে। এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন হিসাবে শিখতে হবে, আবার এই বাক্য সংকোচনগুলো দেওয়া থাকবে, এগুলো একাধিক শব্দে প্রকাশ করতে হবে। আরেকটি বিষয় হলো যে তোমাদের চিঠিপত্র, তারপরে দরখাস্ত দেওয়া আছে। এই চিঠিপত্র বা দরখাস্তগুলো কিভাবে লিখবে? দরখাস্ত বাম দিক থেকে শুরু করবে, সব কিছু তোমরা বাম দিক থেকে একদম এক সোজা এইভাবে একভাবে শুরু করবে, যাতে করে ভিতরে চলে না যায়, আবার এদিক সেদিক চলে না যায়, এক সিস্টেমে যেন থাকে। তারিখ লেখলা, আর তারিখ লেখার পরে এখান থেকে তুমি যদি বলো, লেখো যে বরাবর প্রধান শিক্ষক, তাহলে সে কথাটা এখান থেকে লিখতে হবে, বরাবর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক এখানে লিখবে তারিখ দিয়ে, এরপরে বরাবর প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক লিখে কমা দিলে
তারপরে তুমি যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম লিখে শহীদ ক্যাডেট একাডেমি বা শহীদ মডেল স্কুল লিখলে, লেখার পরে কমা দিয়ে এটা কোথায় অবস্থিত, উত্তরা ঢাকা, উত্তরা লেখার পরে কমা ঢাকা লিখে দাঁড়ি, যে জায়গায় স্কুলটা অবস্থিত সর্বশেষ যে কথাটা লেখা হয় উত্তরা ঢাকা, এই ঢাকার শেষে অবশ্যই দাঁড়িয়ে দিতে হয়। এরপরে তুমি যে বিষয়ের উপরে আবেদন করতেছো বিষয় লিখে কোলন দিয়ে তারপরে তুমি নিচে ওই বিষয় সোজাই বিষয়টাই এই বরাবরই লিখবে, স্কুলের নাম সব কিছু বরাবর এক লাইনে লিখবে। হ্যাঁ, এরপরে শেষে যে তুমি কথাটা শেষ করবে, শেষে তোমার নাম বা অন্য কিছু দিতে অন্য নাম দিতে পারো, ক খ যা খুশি সেটা দিতে পারো, এটা সমস্যা না। এটা দরখাস্তের সিস্টেমে এই সিস্টেমে লিখতে হবে, কিন্তু চিঠিপত্রটা লিখতে হবে ভিন্নভাবে। চিঠিপত্রের বিষয়টা হলো যে মাঝখানে, চিঠির মাঝখানে যে যে ধর্মের লোক সে ধর্মের অনুযায়ী লিখতে পারে আল্লাহ ভরসা, এলাহি ভরসা, অনেকে 786 লেখে, নানান ধরনের কথা লিখে থাকে মাঝখানে, তবে 786 এটা কোনো মানে যুক্তিকতা নাই। আল্লাহ ভরসা, ইলাহি ভরসা এই ধরনের শব্দ লিখে থাকে। অন্য ধর্মের লোক তারা বিভিন্ন তাদের দেবদেবী লিখে থাকে, এটা লিখতে পারে। কিন্তু এখন যে চিঠি যে লিখলো, যে প্রেরক চিঠি যে পাঠাচ্ছে তার ঠিকানা লিখতে হবে। এই চিঠিটা, এইটা চিঠি, এখানে আল্লাহ ভরসা লেখার পরে এই যে চিঠির যে ডান সাইড আছে এই ডান সাইডে এখানে তোমাকে লিখতে হবে যেখান থেকে পাঠাচ্ছ, যে পাঠাচ্ছে তার ঠিকানা। যেন আমি চিঠি পাঠালাম ঢাকার থেকে, এখানে ঢাকা লিখতে হবে, লিখে নিচে তারিখ লিখতে হবে, নিচে তারিখ লিখতে হবে, এসে তারিখ লিখতে হবে। আর এই দিকে যাকে তুমি চিঠি লিখছো তাকে সম্ভাষণ। এখন যদি গুরুজনের কাছে লেখো, বাবা মার কাছে লেখো, তাহলে শ্রদ্ধেয় বা সম্মানসূচক, সম্মানিত এই ধরনের শব্দ ব্যবহার করলে, বা ছোট হলে পরে স্নেহের, আদরের এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে স্নেহের যদি লেখো বা শ্রদ্ধেয় যদি লেখো তাহলে এইভাবে লিখে তারপরে পরে এই কথাটা এখান থেকে শুরু করবে। পত্রের প্রথমে আমার সালাম নেবেন, এখন যদি সেটা লেখো এখান থেকে শুরু করতে হবে পত্রের। এরপরে যা কিছু লিখবে সবগুলোই এই একভাবে লিখে যাবে। তারপরে এই সাইডে তারপরে খাম লিখবে, খাম লিখে দেখো বইতে দেওয়া আছে, খাম অঙ্কন করা আছে, এই ডান সাইডে তুমি ইতি অমুক তোমাকে এসব লিখতে পারো। কিন্তু তোমাকে ঠিকানাটা কিন্তু অবশ্যই ডান সাইডে লিখতে হবে। বইয়ের নিয়ম পড়া দেখবি, ওখানে লেখা আছে পত্রের কয়টি অংশ, বাহিরের অংশ কোনটা, ভিতরের অংশ কোনটা, ভিতরের কয়টি অংশ রয়েছে, পত্রগর্ভ শিরোনাম, পত্রগর্ভের কয়টি অংশ রয়েছে, ভিতরের কি কি লিখতে হবে সেই বিষয়গুলো ওখানে লেখা আছে। নিয়মগুলো একটু দেখবে, দেখার পরে তারপরে নিজের থেকেই একটা পত্র লিখে তারপরে বইয়ের সাথে মিলিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আর এছাড়া তোমাদের সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে পাহাড় পর্বত, তারপরে ঝর্ণা, জলপ্রপাত, এইগুলো আমি পাহাড় পর্বত লিখিয়েছি, জলপ্রপাত ঝর্ণা এগুলো লেখাতে পারিনি। তোমরা এই জিনিসগুলো নতুন বিশ্ব বই অবশ্যই আছে তোমাদের কাছে, ওই বইয়ের মধ্যে সূচিপত্র দেখে বের করবে, জলপ্রপাত ঝর্ণা এগুলো পড়ে নেবে। প্রিজম গাইডে দেওয়া আছে, সেখান থেকে এই জিনিসগুলো পড়ে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।